ভেঙে তারপর তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই হচ্ছে আপনার বাংলাদেশ। এই বাংলাদেশে আপনার নিরাপদ আছে। আপনি আমি হয়তো এখানে কথা বলে যাবো। গত 2 দিন আগে আপনারা দেখেছেন ঢাকা শহরে এক সাংবাদিককে দিনে দুপুরে গলা কেটে হত্যা করা হয়েছে। আজকে আমি এইখানে আপনি আমি কথা বলছি, বক্তব্য দিচ্ছি, হয়তো এখান থেকে যে আপনি আমি বাসায় নিরাপদে ফিরে যেতে পারবো সেই গ্যারান্টি বন্ধুগণ কেউ দিতে পারছে না, এই রাষ্ট্র দিতে পারছে না। এই রাষ্ট্র যখন বারবার অন্যায় করে, বারবার পরিণাম করে, তখন এই ছাত্র অধিকার পরিষদকে আমাদেরকে এই রাজপথে এসে দাঁড়াতে হয়, এই প্রেস ক্লাবে এসে কথা বলতে হয়, আমাদেরকে নির্বাল রাশেদ সিনহা নিয়ে কথা বলতে হয়, আমরা প্রবাসী দাফরকে নিয়ে কথা বলতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে প্রবাসী অধিকার পরিষদকে, ছাত্র অধিকার পরিষদকে কথা বলতে হয়। বন্ধুগণ, আমরা চাই এদেশের মানুষ, প্রত্যেক মানুষ, আপনি দেখেছেন গতকালকে একটা নিয়োগ আপনারা দেখেছেন, আমাদের আওয়ামী লীগের এক নেতা ফারুক সাহেব তিনি অসুস্থ, তাকে সিঙ্গাপুরে আমি চিকিৎসার জন্য, অথচ এই ফারুক সাহেব ওয়াদুল কাদের সাহেব বারবার বক্তব্য করেন, বারবার বলেন বাংলাদেশের চিকিৎসা আধুনিক হয়েছে, বাংলাদেশের চিকিৎসা উন্নত হয়েছে। অথচ তারা যখন অসুস্থ হয়, করোনা গেলেও তারা সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায় চিকিৎসা নিতে, লন্ডন যায় কোভিড চেক আপ করাতে। বন্ধুগণ, এই যখন রাষ্ট্রের অবস্থা, সুতরাং এই জায়গা থেকে আপনাদেরকে জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা করতে হবে। প্রবাসীদের অধিকার যদি আপনারা বাস্তবায়ন করতে চান, জনগণের অধিকার যদি আপনারা বাস্তবায়ন করতে চান, অবশ্যই জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের প্রতিনিধিকে নিয়ে আপনারা অধিকার বাস্তবায়ন করতে পারবেন। কোনো অবৈধ ভোট ডাকাতের কাছে আপনারা যতই আপনি বলি যে আমাদের অধিকার দিন, তারা অধিকার দিবে না, কারণ তারা আপনারা আমার জনগণের ভোটে নির্বাচিত নয়। একটি দালাল সরকার, একটি বিদেশি সরকারের সহযোগিতায় এই দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। বন্ধুগণ, সুতরাং সেই জায়গা থেকে আপনাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের ভোটের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই প্রতিবাদী সভায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন একজন 70 ঊর্ধ্ব বয়োবৃদ্ধ, তার মেয়ের জামাই এবং তার ছেলে এই প্রবাসীদের সঙ্গে বন্দী আছে তার মুক্তির দাবিতে। এখন সে দুটি কথা আমাদের সঙ্গে বলবেন। ভুক্তভোগী পরিবার, আমার ছেলে টাকা পয়সা আমার জামাই আলাই তারা কি তারা জেলে কাটতে আছে। আমি করে মুক্তি চাই। আমি কত ঋণ করে দিয়েছি, স্থিতি আমি ঋণ করে দিয়েছি। আমার বাড়িতে আমি একটা মায়ের খুব একটা মেডিকেল এই কান্না এই সরকারের কাছে পৌঁছাবে কিনা আমরা জানি না, তবু আমরা প্রতিবাদ করতে চাই, তবু আমরা আমাদের অধিকার নিশ্চিত করতে চাই। এ পর্যায়ে যুব অধিকার পরিষদ থেকে কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান আমাদের মাঝে বক্তব্য রাখবে। আসসালামু আলাইকুম সহযোগিতা ভাই, অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে। আপনারা দেখছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই কথা নিয়ে দাঁড়াচ্ছি, মানববন্ধন। কিন্তু এই দুঃখের বিষয় 338 ফ্যামিলির পরিবার কোথায়? তারা এই যুদ্ধেরা যখন প্রবাসীতে গেছে তাদের এভিডেন্স বানাতে আপনার পরিবার চলত, কিন্তু আপনার পরিবারের লোকজন এখন কোথায়? এরা বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলা আগুনার থানাতেও বন্দী হয়ে আছে। আপনার ফ্যামিলির সদস্য তারা কোথায় আছে? আপনি আপনার অধিকার, আপনি কথা বলুন, আপনার অধিকারের জন্য আপনি কথা বলুন। আপনি আসবেন না, শুধু ছাত্র সমাজ আপনার জন্য কথা বলবে, আমরা আমাদের যথাসাধ্য কথা বলবো, কিন্তু আপনার অধিকার নিয়ে আপনি কথা বলুন। আমি এখানে পরিবারের কিছু কথা বলতেছি। আমার একটা পরিবার ভুক্তভোগী, আমার ছোট ভাই বর্তমান সৌদি আরবে আছেন, কিন্তু তাকে বিভিন্ন এজেন্সির লোকে বুঝিয়ে তাকে সৌদি আরব পাঠাইছে, কিন্তু সে প্রথম 6 মাস অনেক কষ্ট স্বীকার করছে। কিন্তু আমাদের দেশের অফিসগুলো আছে, নাম আমি অনেকটা জানিও না, তারপরে বলতেছি অনেকগুলো অফিসের সাথে যোগাযোগ করেছে, কিন্তু তাকে কেউ সাহায্য করে না। অনেক কষ্ট স্বীকার করে সে একটা সৌদি আরব দাম্মাম শহরে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে, কিন্তু
যদি তাকে যদি আরো সাহায্য সহযোগিতা আমাদের সরকারের যারা কর্মকর্তা আছে দাম্মামে তারা যদি সাহায্য সহযোগিতা করতো আরো খুব ভালো হতো, কিন্তু আমার সরকারের প্রতিনিধি যারা দাম্মামে কর্মকর্তা আছে তারাই হয় না। আরেকটা কথা বলতেছি, আমি যুব সমাজ আপনারা জেগে উঠুন, যুব অধিকার পরিষদে যোগদান করুন, আপনার অধিকার আপনি প্রতিষ্ঠা করুন। সবাইকে ধন্যবাদ। সহ আরো অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এই পর্যায়ে আছেন। আমাদের সাথে কথা বলবেন ভুক্তভোগী পরিবারের আরো একজন সদস্য। ভুক্তভোগী পরিবারে এখন কথা বলছে একজন সহযোগিতা। ভাই, আমার নাম মোহাম্মদ বাবর মিয়া, আমার ছেলের নাম মোহাম্মদ সোহেল রানা। আমার ছেলেকে অতি দ্রুত মুক্তি করে দিন। আমি খুব অসহায় আছি, আমার ঘরে কোনো খানা নেই, আমি খুব কষ্ট করে ছেলেকে বানাইছি। উনি আর কথা বলতে পারছেন না। এ পর্যায়ে আজকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 54 ধারায় আটককৃত 338 জন প্রবাসীর মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি জনাব নুরুল হক নূর, উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমাদের এই প্রবাসীদেরকে কেন আটক করা হয়েছে। যতই বড় হোক তারা দূতাবাস দখল করতে গেছে, আর এই করছে তা সেই করছে, আসলে তারা গিয়েছে দূতাবাসে সাহায্যের জন্য। তারা দালালদের খপ্পরে পড়ে, তারা অসহায় পড়েছিল, তারা সাহায্যের জন্য দূতাবাসে গিয়েছিল। আর এই সাহায্যের জন্য দূতাবাসে গিয়েছে বলে ওই সমস্ত দূতাবাসের কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে তারা দূতাবাস দখল করতে গিয়েছে। আমি একটা কথা বলতে চাই যে ওই সমস্ত দূতাবাসের যারা অ্যাম্বাসেডর আছে, যারা রাষ্ট্রদূত আছে, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে ওই দেশে বাংলাদেশের যে নাগরিক আছে তাদেরকে দেখাশোনা করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। কিন্তু আসলে কি তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কিনা আমরা জানি। আজকে ইংরেজরা যেমনি ভাবে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি প্রথা প্রবর্তন করেছিল, ঠিক তেমনি ভাবে এই সমস্ত দূতাবাসে আজকে অ্যাম্বাসেডর নিয়োগ দিয়ে এদেরকে জমিদারি হিসেবে ওখানে নিয়োগ করা হয়েছে। ওখানে তারা বিলাসবহুল জীবন যাপন করে, ওখানে তারা লুটেরাদের সম্পদ দেখাশোনা করে, ওখানে তারা অবৈধ সরকারের দাসত্ব গতি করে, ওখানে তারা বাংলাদেশের মেরামতি খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব ওখানে করে না। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন, আপনারা দেখেছেন করোনাকালীন অবস্থায় শিকদার গ্রুপের 2 ছেলে কিভাবে ব্যাংকের এমডিকে গুলি করে থাইল্যান্ডে পালিয়ে গিয়েছিল বিমান ভাড়া করে। তারপর তাদের বিমান থাইল্যান্ডে ল্যান্ড করার ব্যাপারে এই অ্যাম্বাসেডররাই সহযোগিতা করেছিল। আপনারা জানেন সন্ত্রাসী জোসেফ ফ্রান্সে পালিয়ে গিয়েছিল, তাদেরকে ফ্রান্সকে প্রতিষ্ঠিত করেছে এই অ্যাম্বাসেডররা। আপনারা জানেন সেই কানাডাতে বেগমপল্লীর সম্পদ তারা দেয় সেই অ্যাম্বাসেডররা। এই দেশের গরিব, এই দেশের মেহনতি, এই দেশের খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করে না। এই দেশের সরকার মন্ত্রী মানুষের প্রতিনিধিত্ব করে না। আমরা জানি যেমনি ভাবে মুসলিম লীগের সমাজরা খেটে খাওয়া মানুষের নেতা বঙ্গবন্ধুর কাছে বাড়াইতে হয়েছিল, ঠিক তেমনি ভাবে এই দেশের এই ভবিষ্যৎ শ্রেণীর রাজনীতিকে পদদলিত করে মানুষের গণমানুষের রাজনীতি তথা গণতন্ত্রকে পুনরুদ্ধার করে দুর্ভাইয়ের নেতৃত্বে আমার এই আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আরে পরে সাব্বির কই এ পর্যায়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সহযোদ্ধ বন্ধুগণ, আজকে আমরা এখানে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন
বিতর্কিত চূড়ান্ত ধারার মাধ্যমে আজকে আমার প্রবাসী ভাইদের দেশে ফেরার পরে তাদেরকে কিভাবে আটক করা হয়েছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে বাংলাদেশের যে প্রবাসী ভাইদেরকে যেভাবে আটক করা হয়েছে, এদের বিতর্কিত আইনের মাধ্যমে করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা আরো প্রোগ্রাম করেছি, আরো মানববন্ধন করেছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই, প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দ যখন লেবাননে দুর্ভিক্ষ হয়, তখন সেখানে প্রবাসী অধিকার পরিষদের সহযোদ্ধা বৃন্দ সেখানে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। যখনই মালয়েশিয়ায় কোন ভাইয়ের মৃত্যু হয়, তাকে দেশে আনার জন্য প্রবাসী অধিকার পরিষদ কাজ করে। যখনই প্রবাসী অধিকার ভাইয়েরা বিভিন্ন সময় বিভিন্ন বিপদে আপদে পড়ে, তখনই প্রবাসী অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা বলতে চাই, আজকে প্রবাসীরা তাদের অধিকার দ্বারা সুচ্ছার। শুধু তারা আজকে একা নয়, আজকে এই বাংলাদেশের সকল ছাত্র, যুবক, শ্রমিক সহ আবার বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ আমরা প্রবাসী ভাইরা আজকে রেমিটেন্স যুদ্ধ, যেখানে 1/3 জিডিপির মধ্যে ভূমিকা রাখছে, কিন্তু আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসন তাদের কতটুকু মূল্যায়ন করছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন প্রবাসীরা দেশে কি পরিমাণ কষ্ট করছে। প্রবাসে যখনই তারা দেশে ফিরে, তখনই তাদেরকে আবার নতুন চার্জ এই এয়ারপোর্ট নবায়ন করার জন্য, উন্নয়ন করার জন্য তাদের কাছে চাঁদা ধরা হয়। এই আমার দেশ, এই আমার দেশের প্রশাসন। সুতরাং আজকে বলতে চাই, প্রবাসীদেরকে স্বার্থ সংরক্ষণে শুধু প্রবাসী নয়, প্রবাসীদের পরিবার নয়, বাংলাদেশের ছাত্র, যুবক, এমনকি আবার বৃদ্ধ বনিতা ঐক্যবদ্ধ তাদের অধিকার বাস্তবায়নের প্রয়োজনে আমরা রাজপথে আবার নামবো, আন্দোলন করে তুলবো। আবার ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের অধিকার সংরক্ষণে ভূমিকা রাখার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্রবাসীদের মুক্তি দে, নইলে গদি ছাইরা দে। প্রবাসীদের মুক্তি দে, নইলে গদি ছাইরা দে। প্রবাসীদের মুক্তি দে, নইলে গদি ছাইরা দে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব অধিকার পরিষদের ঢাকা মহানগরের সমন্বয়ক জাহিদুল ইসলাম জাদু ভাই। আসসালামু আলাইকুম। আজ আমরা কাদের অধিকার নিয়ে দাঁড়িয়েছি এই কথা আমি পূর্বেও বলেছি। এরা হচ্ছে আমাদের সেই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই, যারা দেশ থেকে বহু বহু কিলোমিটার দূরে গিয়ে রক্তকে ঘাম করে এদেশের রেমিটেন্স পাঠায়, এদেশের সরকারকে, এদেশের রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করছে, এবং সেই রাষ্ট্রীয় কোষাগারের অর্থ থেকে আমরা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছি, সরকার সুবিধা ভোগ করছে, আমরা সুবিধা ভোগ করছে, সরকারি কর্মচারী কর্মচারীরা সুবিধা ভোগ করছে। অথচ আজ এই প্রবাসীদের সাথে সরকার কি ধরনের আচরণ করছে, প্রবাসীদের প্রতি চাঁদাবাজি করছে। যখন সেই চাঁদাবাজিতে তারা অসমর্থ হচ্ছে, তাদেরকে গুম করে খুন করা হচ্ছে। আমাদের প্রবাসী ভাইদের কি অপরাধ? তারা যখন বিদেশ থেকে ফিরে আসছে, তখন তাদেরকে গ্রেফতার করে তাদের পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। শুধু প্রবাসীদের বিষয় নয়, আমরা এখন কি দেখতে পাই, আমাদের দেশে যখন শিশু কন্যা ধর্ষিত হচ্ছে তার বিচার হচ্ছে না। কিশোররা পাড়ায় মহল্লায় গ্যাং তৈরি করছে, তার কোনো সমাধান হচ্ছে না। যুবকেরা হতাশাগ্রস্ত হয়ে বেকার হয়ে নেশার দিকে এগিয়ে যাচ্ছে, তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। পরিবারের মুরব্বীরা তাদের সন্তানদেরকে নিয়ে উদ্বিগ্ন। ছাত্ররা তাদের প্রশ্ন ফাঁসে রাজনীতির কারণে ছাত্ররা, মেধাবী ছাত্ররা আজকে হতাশাগ্রস্ত। আজ এমন কোন অংশ নেই জাতির, যে জাতির প্রত্যেকটা অংশকে এই সরকার নিষ্পেষিত করছে, এই সরকার অত্যাচার করছে, অথচ সরকারের কোন ধরনের কোনো খেয়ালই নেই। তাই আমি প্রবাসীদের পক্ষ থেকে, ছাত্র অধিকারের পক্ষ থেকে, যুব অধিকারের পক্ষ থেকে, সকলের অধিকারের পক্ষ থেকে আমি বলতে চাই যে অধিকারের ব্যাপারে সচেতন হন, এবং আমরা নূর ভাইয়ের নেতৃত্বে, রাশেদ ভাইয়ের নেতৃত্বে, মামুন ভাইয়ের নেতৃত্বে যুব যত সময় পর্যন্ত আমাদের জীবন আছে, তত সময় পর্যন্ত রাজপথে আছি, আপনাদের জন্য লড়বো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ছাত্র অধিকার পরিষদের
কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাফিউজ্জামান। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন প্রবাসীরা এদেশের অর্থনীতির চাকা সচল করে, এদেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। অথচ আজ আমরা দেখতে পাই প্রবাসীরা যখন কোনো বিপদে পড়ে এদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে কোনো সাহায্য করে না, বরং তাদেরকে অন্যায়ভাবে বিতর্কিত চরণে দাঁড়ায় তাদেরকে কারাগারে গ্রেফতার করা হয়। এর আগে আমরা দেখেছি প্রবাসী জাফর ভাইকে যখন ক্রস ফায়ারে হত্যা করা হলো, তার যে ওসি ক্রস ফায়ারে হত্যা করা হলো সেই ওসি এখন পর্যন্ত তার কাছে কাজ করতেছে, সে ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা দেখি দেশে যে যখন কোনো ন্যায়ের পথে কথা বলে, যে সকল কর্মকর্তা ন্যায়ের জন্য কথা বলে, তাদেরকে কোনো না কোনো ভাবে অন্যায় ভাবে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সরকার তাদেরকে সামনে আনে, যারা দেশের অন্যায় অবিচারকে সামনে আনে তাদেরকে সরকার সুযোগ সুবিধা দিয়ে এদেশের রাষ্ট্রভূমি কার্যকর করে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করছে, আমাদের আন্দোলন অব্যাহত রাখবে। কোনো হামলা মামলা ছেন চলন দিয়ে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজকে কেউ কোনোদিন দাবিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংগঠক পাঠান আজহার প্রিন্স ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বর্তমান সরকারের 3 খুন, ইফতিজিন, দর্শন, মানুষ খুন। আমি সকলের বক্তব্যের সাথে তাল মিলে একটি কথা বলতে চাই। বর্তমান সরকার অবৈধ, মন্ত্রী পরিষদ অবৈধ, সরকারের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অবৈধ। অতএব এই সরকারের সাথে সরকারি ভূমিকায় কোনো বৈধতা ফিরে পাওয়া যাবে না। তাই আমাদের এখনই সময়, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুশাসন এবং সুনাগরিক হিসাবে দেশে একটি সুন্দর ও গঠনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। আর সেই সরকারের প্রতিষ্ঠা করার মাধ্যমে শুধু আমাদের বিদেশি বাইরে নয়, আমরা দেশের সকল অবকাঠামোকে আবার সুশৃঙ্খল ভাবে ফিরিয়ে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক ভাই। বন্ধুগণ, আমরা কেন এখানে দাঁড়িয়েছি, কেন এখানে কথা বলছি, দীর্ঘ সময় ধরে আপনারা শুনছেন। এটা আলাদা করে নতুন করে বলার কিছু নাই। আমরা জানি যে 338 জন প্রবাসীকে গত 1 মাসে যেই জিডিপির গল্প এবং যেই রেমিটেন্সের গল্প, যেই উন্নয়নের গল্প শুনিয়ে ওরা 30শে ডিসেম্বরের রাতের ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকে, সেই জিডিপি, সেই রেমিটেন্স কারা পাঠায়? এই প্রবাসীরা পাঠায়। এই প্রবাসীদের সাথে কি আচরণ করা হচ্ছে আমরা দেখছি। আমরা সরকারকে হুঁশিয়ারি করতে চাই, প্রবাসীদেরকে অবিলম্বে মুক্তি দিন। অন্য কোনো কথা বলতে চাই না, এই প্রবাসীদেরকে অবিলম্বে মুক্তি দিন। এই 1 কোটি প্রবাসীরা বাইরে আছে এবং তাদের পরিবারের অন্তত 3-4 কোটি মানুষ এখানে কিন্তু আছে। তাদের সমর্থন কিন্তু আমাদের সাথে আছে। আমরা দেখেছি হাজার হাজার মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, ফেসবুকে, ফোনে বিভিন্ন ভাবে আমাদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে, ভাই আপনারা রাস্তায় নামেন, আপনারা দাঁড়ান, আমরা আপনাদের সাথে আছি। আমরা রাস্তায় নেমেছি, আমরা দাঁড়িয়েছি এবং আপনারা সরকারের কাছে অনুরোধ করছি যে আপনারা এখনো সময় আছে, এই প্রবাসীদেরকে ছেড়ে দিন, না হলে কিন্তু আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। এই প্রবাসীদেরকে ভেতরে রেখে আপনারা নিরাপদে নিশ্চিন্তে সরকার চালাতে পারবেন না। আপনারা অবৈধ সরকার, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আপনারা অবৈধ সরকার। এই অবৈধ সরকারে থাকার কোন নৈতিক বৈধতা আপনাদের নাই। তারপরেও আমরা একটা বাজে সময়ের মধ্যে আছি, একটা করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আছি, যার কারণে আমরা আপনাদেরকে গদি থেকে নামানোর ডাক কিন্তু দেইনি। কিন্তু আপনারা যদি এই প্রবাসীদেরকে অবিলম্বে ছেড়ে না দেন, আমরা আপনাদেরকে গদি থেকে নামাবো, অন্য কোনো কথা নাই। প্রবাসীদেরকে ছাড়বেন অথবা গদি ছাড়বেন, এক দফা আমরা আসতে পারবো। বন্ধুগণ, আজকে আমাদের এই প্রোগ্রামে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদের আয়োজনে যারা এসেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং
পরবর্তীতে আমাদের যে আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি আমরা দিব সেখানে সবাইকে যোগ দেওয়ার এবং ইয়ে করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। যাদেরকে এদেশের জনগণের চাকর হিসেবে আমরা নিযুক্ত করেছি, এই চাকরেরা আজকে জনগণের সেবা তো দূরে থাক, এরা 24 ঘন্টায় লিপ্ত রয়েছে সেই অবৈধ সরকারের গতি রক্ষায় তারা ব্যস্ত রয়েছে। আপনারা জানেন সারা পৃথিবীতে যে সকল দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে, এই দূতাবাসের রাষ্ট্রদূত যারা, এদের দায়িত্ব হচ্ছে সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সুযোগ সুবিধা এবং অভিযোগ নিয়ে কাজ করা। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এ সকল রাষ্ট্রদূত এবং এ সকল হাই কমিশনারগণ আজকে এই অবৈধ সরকারের গতি রক্ষা কিভাবে করা যাবে, এই অবৈধ সরকারের মসনদ কিভাবে টিকিয়ে রাখা যাবে সেই চেষ্টা এবং সেই কাজে তারা লিপ্ত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকের এই মানববন্ধন থেকে যে 338 জন প্রবাসীকে অবৈধভাবে আটক করা হয়েছে, যদি অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দেওয়া না হয় তাহলে এদেশের তরুণ সমাজ, এদেশের যুব সমাজ এক দফা দাবিতে নামবে, হয় তাদের মুক্তি, না হলে এই অবৈধ সরকারের। আমরা সর্বাবস্থায় প্রস্তুত রয়েছি। আপনারা যদি এটি মনে করেন যে আপনাদের এই স্বৈর শাসন আমাদেরকে সেই কালো আইনের মাধ্যমে ভয় দেখিয়ে আপনাদের এই স্বৈর শাসন দীর্ঘায়িত করবেন, তাহলে আপনারা ভুল ভাববেন। একটি কথা মনে রাখবেন, এদেশের ছাত্র তরুণ প্রজন্ম বন্দুকের নল থেকে তারা ফিরিয়ে এসেছে, মৃত্যুর মুখ থেকে তারা ফিরিয়ে এসেছে। সুতরাং সেই বন্দুকের গুলির ভয় দেখিয়ে এদেশের তরুণ প্রজন্মকে দাবিয়ে রাখা যাবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমি কথা জানিয়ে দিতে চাই, আমার সেই রেমিটেন্স সংখ্যা যে সকল প্রবাসী ভাই বন্ধুকে অবৈধভাবে আটক করা হয়েছে তাদের অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ এই এক দফা দাবিতে মাঠে নামবে, হয় প্রবাসীদের মুক্তি, না হলে শেখ হাসিনার প্রতিষ্ঠা। প্রিয় বন্ধুগণ, আমরা প্রস্তুত থাকবো যে কোনো অবস্থায় এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদাই মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই মানববন্ধন শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান। আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টিকে কেন্দ্র করে আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছি, এই বিষয়টিকে নিয়ে আমরা এর আগেও প্রতিবাদ করেছিলাম, কিন্তু কোন ধরনের ফয়সালা এখনো পর্যন্ত সরকার করেনি। অর্থাৎ এই সরকারই আমাদেরকে বারবার রাজপথে নামতে বাধ্য করছে। আপনারা অবগত আছেন যে ভিয়েতনাম এবং কাতার ফেরত 83 জন প্রবাসী ভাইদেরকে আটক করা হয়েছে এবং ইতিপূর্বে 255 জন প্রবাসী ভাইকে আটক করা হয়েছিল। মোট 338 জন প্রবাসী ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তারা নাকি বিদেশে বসে সরকারের ভাবমূর্তি পূর্ণ করছে, তারা নাকি বিদেশে বসে সরকার পতনের বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, বিএনপির মতন বড় দল রয়েছে, যারা সরকার পতন করতে পারছে না, সেখানে 338 জন প্রবাসী তারা নাকি সরকার পতনের ষড়যন্ত্র করছে। এটি একটি হাস্যকর বক্তব্য। এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে মূলত প্রবাসীরা বাইরে বসে যে ধরনের সমালোচনা করে, সরকারের যে ধরনের কুকর্ম রয়েছে, এই সাহেব সাবরিনাদের যে ধরনের কুকর্ম রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলে। তাদের বাক স্বাধীনতা হরণ করার জন্যই এই প্রবাসীদেরকে আটক করা হয়েছে। এই প্রবাসীদেরকে আটক করার মাধ্যমে বিভিন্ন দেশে আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছে তাদের মধ্যে ভয় সঞ্চার করার একটা প্রবণতা সৃষ্টি করার পায়তারা করছে সরকার। আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আমরা যুব অধিকার পরিষদ
বাংলাদেশে এই দুটি সংগঠন এই প্রবাসী ভাইদের মুক্তির জন্য তারা একের পর এক আন্দোলন করছে। বাংলাদেশে অসংখ্য বিরোধী দল রয়েছে, অসংখ্য রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে, তাদেরকে আমরা তাকে দেখছি না। এটি দুঃখজনক। এই অবৈধ সরকার এভাবে ক্ষমতায় রয়েছে যে আমাদেরকে ভয় দেখিয়ে, সেই ভয় প্রস্তাবের ভয়, সেই ভয় খুনের ভয়, সেই ভয় খুনের ভয়, আমাদেরকে সেই ভয় দেখিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই যে আজকে দেখছেন যে এখান থেকে মেট্রো রেল যাবে, এই মেট্রো রেলের যে উন্নয়নের স্বপ্ন, এই উন্নয়নের গল্প বলে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আর আমরা বাঙালি জাতি আমরা ঘুম পেরে রয়েছি, যে কারণে একের পর এক সরকার এই 54 ধারার মতন ডিজিটাল সিকিউরিটি আইনের মতন কালো আইন তারা তৈরি করছে। আমাদের দেশের সাংবাদিকরা লক্ষ্য করেন, তারা কোনো প্রতিবাদ করছে না। একের পর এক সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে, সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। কয়েকদিন আগে একজন সাংবাদিক ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। কোন সাংবাদিক সংগঠনকে রাস্তাতে দেখেছেন? তাহলে এই সাংবাদিক তাদের কাজ কি? বাংলাদেশের হেড অফ নিউজ, হেড অফ বাংলা ফিরোজ ভাইকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা শুনেছি বিভিন্ন এজেন্সির ভয়ে চাকরিচ্যুত করেছে। সেই ফিরোজ ভাইয়ের পক্ষে তো দাঁড়িয়েছে, আজকে সাংবাদিকরাও সাংবাদিকদের পাশে নাই। অথচ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাংবাদিকদের স্বাধীনতা রক্ষার জন্য তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য তারা কাজ করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। এটি হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের অন্যতম বৈশিষ্ট্য। আপনারা কিছুদিন আগে দেখেছেন প্রতিবেদন নিয়ামক, এই প্রতিবেদন নিয়ামক তাদের পক্ষের কাছে মোবাইলের মাধ্যমে নালিশ করেছে। একজন রিমান্ডে থাকা আসামি সে কিভাবে মোবাইল ব্যবহারের সুযোগ পায়? আমরা পুরো সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমরা যে গভীর মাস ছিলাম, আমরা সেখান থেকে শুনেছি এবং দেখেছি যে সেখানে মোবাইলের সুযোগ রয়েছে, তারা ভিআইপি ক্যাটাগরি রয়েছে, তারা মোবাইল ব্যবহার করতে পারে। সেখানে গাঁজা পাওয়া যায়, সেখানে ইয়াবা পাওয়া যায়। এই সরকার কি জানে না যে কারাগারের মধ্যে ভিআইপিরা মোবাইল ব্যবহার করছে? আমরা তো প্রায় নিউজ দেখি যে কারাগার থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে, গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা এই গাঁজা এই ইয়াবা বিক্রি করে। সরকার কি জানে না এই বাংলাদেশে ইয়াবা বদির যে উত্থান, এই উত্থান বন্ধ করা হয়নি? কিন্তু আমরা দেখেছি এই যারা ছোট ছোট অপরাধী তাদেরকে পাঁচ হাজার দিয়ে হত্যা করা হয়েছে এবং মেজর রাশেদ ছিল তাকে হত্যার যে বন্ধটা তারা করতে চেয়েছিল সেটি এই তদন্তের অভিযোগে। এই সরকারের যে পুলিশ প্রশাসন তাদের মাধ্যমে ক্ষমতায় রয়েছে। সাধারণ জনগণের ভোটে যদি তারা ক্ষমতায় থাকতো তাহলে সাধারণ জনগণকে যেভাবে হয়রানি তারা করছে, আজকে রাস্তাঘাটে দেখেন যেখানে পুলিশের ভাইদের দেখলে আমরা নিরাপত্তা বোধ করবো। এই যে এখানে পুলিশের ভাইরা দাঁড়া আছে, আমরা যারা এই সাংবিধানিক অধিকার বলে আমরা যারা প্রতিবাদ করছি, অথচ আমাদের মনের মধ্যে এক ধরনের ভয়, কখন পুলিশ চার্জ করে কখন আমাদেরকে আটক করে নিয়ে যায়। কিন্তু কি হওয়ার কথা ছিল বন্ধুগণ? হওয়ার কথা ছিল যে পুলিশ ভাইরা এখানে আমাদেরকে কানেকশন দিবে যাতে করে আমরা স্বাধীনভাবে আমাদের এই প্রোগ্রাম সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ করতে পারি। কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। অথচ এই গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, এই পুলিশ ভাইয়েরা কাদের বেতনের টাকায় দেওয়া চলে, কাদের টাকায় তাদের বেতন দেওয়া হয়? এই আমার আপনার মতন সাধারণ জনগণের রক্ত ঘামের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়। কিন্তু আজকে দেখেন এই প্রশাসন সাধারণ জনগণের বিরুদ্ধে গিয়ে তারা আজকে সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা কাজ করছে। এটি হতে দেওয়া যাবে না বন্ধুগণ। আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্য শেষ করবো, তার আগে 2 মিনিট কথা বলতে চাই। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন পথ শিশুকে খুন করা হয়েছিল, 5 দিনের মাথায় তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু আমরা বিএনপি নেতা সেই ইলিয়াস আলীকে 8 বছরে এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা হয়নি। এই ইলিয়াস আলীদেরকে রাজনৈতিক কারণে সরকারের পৃষ্ঠপোষকতায় গুণ করা হয়, যে কারণে 8 বছর শেষ হয়ে গেলেও ইলিয়াস আলীরা ফিরে আসে না। ফিরে আসে এই পথ শিশু জিনিয়ারা এবং এই জিনিয়াকে যাকে যে গুণ করেছিল তাকেও দেখবেন যে বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে, উবাইদুল কাদের সহ বিভিন্ন নেতাদের সাথে ছবি রয়েছে। এই সাহেব সামরিনা এই বিশ্ব ডাক্তাররা এই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে
সেই কোর্ট করে তারা তাদের যে অন্যায় তারা সেটা বৈধতা দেওয়ার চেষ্টা করে। আমরা আওয়ামী লীগকে বলতে চাই যে এই মুজিব কোর্ট এটি বাংলাদেশের মানুষের সম্মানের প্রতীক, এটিকে যত্রতন্ত্র যে সে ব্যবহার করতে পারে, এই ধরনের সুযোগ আপনারা বন্ধ করুন। আপনারা এই মুজিব কোর্ট যেন নির্দিষ্ট নীতিমালা মেনটেন করে নির্দিষ্ট ব্যক্তিগত পরিবহন পরিধান করতে পারে সেই ধরনের একটি নীতিমালা তৈরি করুন। অন্যথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মাটিতে এই সাহেব সাবিনা এই লুপা তালুকদারের মতো বাদ করে এই ধরনের কোর্ট করে তারা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করছে। আমরা সাধারণ জনগণ আমরা প্রতিবাদে সামিল হয়েছি। এই স্বৈর শাসক যেভাবে ক্ষমতায় রয়েছে আজকে সারা বাংলাদেশে ধুম পড়ে গেছে। এই সরকার আর ক্ষমতায় টাকা বিন্দু মাত্র সুযোগ নাই। আমরা করোনার কালে দেখেছি এই সরকার চিকিৎসা খাতকে কিভাবে ধ্বংস করছে। আজকে দেখেন যে সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তারা বক্তব্য দেয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নাকি সিঙ্গাপুর কানাডার মতো। মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করতে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ। আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিচ্ছি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিচ্ছি। এ পর্যায়ে আমাদের আজকে এই মানববন্ধনে বক্তব্য রাখবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। যারা উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে এরকম একটি প্রতিকূল সময় একটা দুঃসময়ে আপনারা এখানে উপস্থিত হয়েছে। যারা বক্তব্য রেখেছেন তাদের যে আমি তো ভিন গ্রহের কোনো প্রাণী নয়, তারাও যে দেশে বাস করে আমিও একই দেশের একই সমাজের মানুষ। তাদের বক্তব্য কোনোভাবেই দ্বিমত করার সুযোগ নাই। তারা দেশের যে কি অবস্থা, বর্তমানে এই জাতি কি অবস্থায় আছে সেটি তারা বলেছে যে আমরা এমন একটা ভয়াবহ সময়ের মধ্যে আছি যেখানে আমরা আমাদের ঘরেও নিরাপদ নয়। আপনি আমি তো আন্দোলনকারী সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা পরে যেখানে স্থানীয় সরকার পর্যায়ের সর্বোচ্চ প্রতিনিধি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও, তাকে যখন ঘরের মধ্যে ঢুকে হাতুড়ি পেটা করা হয় যুবলীগের নেতা কর্মীরা, তখন আপনি আমি এই দেশে কি যেখানে একজন ইউএনও সরকার, কিন্তু একদিকে হাস্যকর আরেকদিকে যেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর প্রাধান্যতায় তাদের ব্যাকআপে সরকার ভোট ডাকাতি করে একটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আছে, আজকে তারাও নিরাপদ নয়। কারণ সরকার ভোট ডাকাতি করেছে 2014 সাল থেকে, তারা অবৈধভাবে ক্ষমতায় আছে। প্রশাসন যদি তাদের সাথে না থাকতো তারা কিন্তু ক্ষমতায় 1 সেকেন্ডও থাকতে পারত না। কিন্তু আমি প্রশাসনের ভাইদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আজকে নিরাপদ আছেন? সেনাবাহিনীর একজন মেজরকে পুলিশ গুলি করে মারে, ইউএনএকে যুবলীগের নেতা কর্মীরা হাতুড়ি পেটা করে, আজকে এই দেশে কিন্তু কেউ আর নিরাপদ নয়। সুতরাং আপনাদের যদি বোধোদয় হয় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারা সংগ্রাম করছে তাদের পাশে দাঁড়ান। পুলিশ ভাইদেরকে বলবো দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন গড়ে তোলা হবে। বন্দুক রেখে সামিল হন, কারণ আপনার আমাদের আজকে নিরাপত্তার জন্য আজকে গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নাই। আজকে আমরা কথা বলছি প্রবাসীদের মুক্তির দাবিতে। প্রবাসীদেরকে তো রেমিটেন্স যোদ্ধা বলা হয়, গোল্ডেন বয় বলা হয়, নানাভাবে তাদেরকে বিশেষায়িত করা হয়। কিন্তু আমরা কি দেখলাম যে করোনাকালীন সময়ে কাজ হারিয়ে ওয়ার্ক পারমিট বাতিল হয়ে গেছে, তারপরে তারা নানাভাবে
ওই দেশে সরকার তাদেরকে ক্ষমা করে দিয়েছে, তাদেরকে প্লেন ভাড়া করে দেশে পাঠিয়েছে। কিন্তু আমাদের দেশের অবৈধ ভোট ডাকাতরা তারা হচ্ছে তাদেরকে গ্রেফতার করেছে। সোজা হিসাব যদি আপনারা মিলাতে চেষ্টা করেন যে প্রবাসীদেরকে কেন গ্রেফতার করা হলো, সোজা হিসাব দেশের মধ্যে মানুষকে মামলা হামলা দিয়ে নানাভাবে কোন ভাষা করে রেখেছে। তাদের নেত্রীর জামিন নিয়ে সরকার চোর পুলিশ খেলছে। 6 মাস জামিন দিচ্ছে, অর্থাৎ বিএনপিকে একটা মানে বলা চলে যে রশি ঝুলিয়ে দিয়েছে যে তারা যদি রাজপথে আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে ভিতরে নেবে, এইরকম একটা বিএনপিকে একটা রশি বেঁধে দিয়ে সরকার একটা মজার গেম খেলছে। বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল, তাদের নেত্রীর প্রতি তো তাদের একটা সফট কর্নার থাকবে। তারা রাজপথে সোচ্চার হতে পারছে না, আবার তাদের নেতা কর্মীদের নামে মামলা। তো বড় একটা দলকে তো সরকার অলরেডি মাজা ভাঙ্গা করে দিয়েছে। আর যে ছোটখাটো দলগুলো আছে তারা মাঝে মাঝে প্রেস ক্লাব এখানে ওইখানে কথা বলে, কিন্তু সরকার এটাকে খুব একটা কেয়ার করে না। কারণ তারা মনে করে যেখানে পুলিশ তাদের সাথে, সেনাবাহিনী তাদের সাথে, প্রশাসনের অর্ধেক তাদের সাথে, সেখানে লোকজন আন্দোলন সংগ্রাম করে কি করতে পারবে। এবং আজকে আরেকটা জিনিস দেখেন যে খুবই আশ্চর্যজনক বিষয়, এটা কোনো রাজনৈতিক বিষয় না যে আমাদের রেমিটেন্স যোদ্ধা, আমাদের কারো ভাই বন্ধু, তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদের মুক্তির দাবিতে আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করলাম। অনেকগুলো গণমাধ্যমকে আমন্ত্রণ করা হয়েছে, কেন আসেনি জানেন? আজকের গণমাধ্যম তো জেলখানার বন্দী। টকশোতে ডাকবে, কাকে কার প্রোগ্রাম লাইভ কাস্ট করবে, কাদের প্রোগ্রাম প্রচার করা যাবে যাবে না, এই বিষয়ে সরকার থেকে, গোয়েন্দা সংস্থা থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়। যে নির্দেশনা দেওয়া হতো সামরিক স্বৈর শাসক ইরশাদের আমলে প্রত্যেকটি মিডিয়াতে একজন কর্নেল কিংবা মেজর পদমর্যাদার মানে দু একজন কর্মকর্তা থাকতো, কর্মচারী থাকতো, তারা বলতো এই নিউজ প্রকাশ করা যাবে না, এই নিউজ শেষ পেজে নিয়ে আসেন, এই নিউজ ছোট করেন, এইভাবে ইনস্ট্রাকশন দিত। আজকেও অলিখিত ভাবে এই অবৈধ সরকারের সহচররা তাই করছে, গণমাধ্যমের টুটি চেপে ধরছে। আপনারা দেখতে পাচ্ছেন একজন সাংবাদিক কাজল, তাকে এই সরকার গুম করে তাকে সীমান্তের উপরে ফেলে দিয়েছিল। ওপারে তো সরকার ফেলে দেওয়ার সক্ষমতা নাই, আরেক দেশে কিভাবে সরকার নিয়ে যাবে চিন্তা করেন। তাহলে কিভাবে গেল? উড়ে গেছে? সে কি প্লেনে গেছে? না, কারণ এই দেশ থেকে গুম করে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য এখানেও একটা বিশেষ বাহিনী রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের লোক, তারা এখানে বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা বলেছে কিংবা সালাউদ্দিনের কথা বলেছে, স্থায়ী কমিটির সদস্য একটা দলের, তাকে আপনার সীমান্তের উপর ফেলে দিয়েছে, তাকে গুম করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকে তাকে তুলে নিয়ে গেছিল। সে কিভাবে ভারত গেল? কারণ সেই সরকার টিকে আছে ভারতের দাবিদারি করে, ভারতের প্রশ্রয়ে। এবং আপনারা যদি দেখেন, এখন যদি বলি একটা শ্রেণী আঘাত পাবে, কিন্তু আপনারা দেখেন একটা সম্প্রদায়ের লোক, তারা সংখ্যায় অল্প, কিন্তু প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ পদে তাদেরকে পদায়ন করা হয়েছে। এখানে একজন ছাত্র বন্ধু বলেছে যে 21 জন কর্মকর্তাকে ডিঙ্গিয়ে তাকে পদায়ন করা হয়েছে, 42 জন সরি তাকে পদায়ন করা হয়েছে। অনেকের ধারণা এই সমস্ত যে নিয়ম লঙ্ঘন করে যে পদায়নগুলো করা হয়, এর পেছনে বাহিরের ইন্ধন থাকে। বিশেষ করে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যদি পর্যবেক্ষণ করেন দেখতে পাবেন যে এই সমস্ত পদায়ন গুম খুনের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা বাহিনী জড়িত, যেটা জাফর চৌধুরীও প্রায় বলে থাকেন। এছাড়া আর কোনো রাজনৈতিক দলগুলো ওইভাবে বলে না, কারণ তারা তো রাজনীতি করে ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের জন্য রাজনীতি তো করে না। আজকে 338 জন প্রবাসী, ওই কোনো রাজনৈতিক দল তো তাদের পক্ষ নিয়ে কথা বলছে না, দু একজন এনজিও কর্মী কথা বলছে, আর আজকে আমরা ছাত্র যুবক তরুণরা আমরা কথা বললাম। আমাদের তো কোনো স্বার্থ নেই,
তারা তো আমাদের কোন আত্মীয় না। বিবেকের তাড়নায় মানুষের প্রতি মানুষের দায়িত্ব হিসেবে একজন বিবেকবান মানুষ হিসেবে আমরা এখানে রাজপথে দাঁড়িয়েছি। রাজনৈতিক দলগুলো তো করে নাই। এই সরকারের আমলে অসংখ্যবার বিদ্যুতের দাম, পানির দাম বাড়ানো হয়েছে। কয়টা রাজনৈতিক দল প্রোগ্রাম করেছে? যদি কিছু বাম সংগঠন কিছু প্রোগ্রাম করেছিল, বাস্তব কথা হচ্ছে কিছু রাজনৈতিক দলগুলোকে সরকার একটা নেগোসিয়েশনে নিয়ে গেছে, যে কারণে তারা সরকার অসুবিধায় পড়ে, বিভ্রান্তিতে পড়ে, এমন প্রতিবাদ তারা করতে চায় না। এবং এই সরকারকে বলে ভুয়ার সরকার, অর্থাৎ তারা গায়ে লাগায় না কিছু, মানে আপনি যাই বলেন তারা পাত্তা দেয় না। কিন্তু এই সরকারকে কিন্তু আবার আমরাই পাত্তা দেওয়েছি, বাধ্য করেছি। আমরা আপনারা দেখেছেন সেই পুরা সংস্কার আন্দোলনে তারা দাবি মানবে না, তাদেরকে দিয়ে মানিয়েছি, তাদের সাথে ছাত্র বন্ধুরা ছিল। সুতরাং আপনাদেরকে একটা কথাই বলতে চাই, খালি বক্তব্য দিলে কাজ হবে না। এখানে যে কজন মানুষ আছেন, আপনারা যদি ডেডিকেটেড থাকেন, আপনাদেরকে নিয়েই অনেক বড় বড় দাবি আমরা আদায় করতে পারবো। আজকে এখানে ঘোষণা দিলাম, এই প্রবাসীদের যদি অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি না দেওয়া হয়, আজকে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিমুখে যাব বিক্ষোভ মিছিল নিয়ে। যে কল্যাণের নামে ওই আহাম্মকরা কি কল্যাণটা করছে, নাকি কল্যাণ করছে নাকি অকল্যাণ করছে? প্রবাসীরা যে তাদের কল্যাণের জন্য ফি দেওয়া হয়, হাজার হাজার কোটি টাকা জমা হয়েছে, সেই টাকা কি করা হয়েছে, কার পেটে যাচ্ছে, কোথায় ভাগ বন্টন হচ্ছে, সেই জবাব আজকে ওদেরকে দিতে হবে। এবং প্রবাসীদের এই বিপদের দিনে অন্যায়ভাবে যখন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তখন প্রবাসীদের জন্য তারা কি করছে, এই জবাবদিহি ওদেরকে করতে হবে। আমরা বিক্ষোভ মিছিল ওখানে যাব। পরবর্তী কর্মসূচি হবে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও। শেষ কর্মসূচি হবে গণভবন, বঙ্গভবন। প্রবাসীদের মুক্তি দে, নইলে গদি ছাইরা দে, প্রবাসীদের মুক্তি দে, প্রবাসীদের মুক্তি দে, নইলে গদি ছাইরা দে, নইলে গদি ছাইরা দে, প্রবাসীদের মুক্তি দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পথ শিশুকে 5 দিনের মধ্যে উদ্ধার করা হয়েছে। 601 জনকে এই সরকার গুম করেছে। তাদেরকে আজ পর্যন্ত কেন তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়নি? আপনাদের লজ্জা করে না? আপনাদের একটা ছাত্র সংগঠনের নেতারা 2000 কোটি টাকা পাচার করে, আপনাদের জামাইরা আপনার মধ্যপ্রাচ্যে দুবাইতে ধরা পড়ে টাকা পাচার করে, তাদেরকে আটকে রেখেছে। ধিক্কার জানাই আপনাদের। দুর্ভাগ্য, আমরা বিদেশি গণমাধ্যমের খবরে জানতে হয় যে আমাদের দেশের জামাইরা ওখানে আকাম কুকাম করে ধরা পড়েছে, করে লুটপাট করে ওখানে ধরা পড়েছে। আমাদের দেশের গণমাধ্যমগুলো গণমাধ্যমের বন্ধুদেরকে বলছি, সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ড ৭৪ সালের মতো প্রতিবেদন পিছিয়েছে। আপনাদের কি লজ্জা করে? আপনাদের 2 জন সহকর্মীকে হত্যা করেছে, আপনারা একটা আন্দোলন গড়ে তুলেছেন। কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনে থামানোর জন্য কাউকে প্লট দিয়েছে, কাউকে উপদেষ্টা বানিয়েছে, আন্দোলনকে রক্ষা করেছে। আর সাংবাদিক সাগরণীর ছেলে আজকেও মা বাবার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে হাহাকার করে বেড়ায়। সাংবাদিক ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের তো একটা বিবেক আছে, অন্য বিষয় না প্রতিবাদ করেন। আপনাদের সহকর্মী 2 জনকে হত্যা করলো, 2টি ছেলে কাজ করতো, তার বিচারটা আপনারা নিশ্চিত করতে পারলেন না। আপনারা কিসের ফোর্থ স্টেট হিসেবে, ওয়ার্ল্ড হিসেবে ভূমিকা পালন করেন? আপনাদের একজন সহকর্মীকে, ফটো সাংবাদিককে দিনের পর দিন কারাগারে নির্মম নির্যাতন করছে, তাকে অন্যায়ভাবে এই অবৈধ সরকারের একজন বিশেষ সহকারীর নামে লেখালেখি করার কারণে তাকে মামলা দেওয়া হয়েছে, র দিয়ে তাকে খুন করানো হয়েছে, তারপর নানা নাটক ফাটক করে তাকে এখানে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই ভাই বিনা দোষের সাংবাদিক কাজল আজকে জেলে আছে। আপনারা ফটো সাংবাদিকতা করেন, আপনি কি আজকে নিরাপদ আছেন? তার আপনার সহকর্মীর বিপদে কেন আপনি প্রতিবাদ তুলছেন না? সব দায় দায়িত্ব কি এই ছাত্রদের, এই তরুণ সমাজের? সব দায় দায়িত্ব কি আমাদের? কখনোই না। যার যার জায়গা থেকে আজকে প্রাইস রেজিস্টার করতে হবে, অথচ আমরা সম্ভব হবে না। যেমন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা
মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে যখন সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাব থেকে একটা উচ্চারণ করেছে যে সিনহা হত্যাকাণ্ডের বিচার না হলে তারা রাজপথে সোচ্চার হবে, সরকার কিন্তু বেঁকে গেছে। বাহিনীর লোকজন নেমে গেছে, আর রক্ষা নাই, তড়িঘড়ি করে গ্রেপ্তার সব করছে। তদন্ত কমিটি দ্রুত হচ্ছে মোটামুটি, তার মধ্যে আবার অনেক ল্যাব স্যাপ হচ্ছে। কিন্তু আমরা একটা কথা বলি, ল্যাব স্যাপ দিয়ে কাজ হবে না। এইটা সেনাবাহিনী বঞ্চন করার করলে রক্ষা পাবেন না আপনারা। এদেশের গর্বিত সেনাবাহিনী যেমন নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মুখ পেতে দিতে পারে, তাদের একজন সহযোদ্ধার হত্যাকাণ্ডের বিচারের দাবিতেও তারা গর্জে উঠতে পারে বলে, গর্জে উঠতে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং এই যে প্রথম যে গল্পগুলো ছাপালো পত্রিকা মিডিয়াতে দেখো, ডাকাত করেছে, মসজিদের ইমাম ঘোষণা দিয়েছে, তারপরে আবার ক্রস ফায়ারের নাটক সাজানো হয়েছে, ইয়াবার মামলা দেওয়া হয়েছে। কিন্তু যখন সেনাবাহিনী সরা হলো তখন কিন্তু সব আড়াল হয়ে গেছে। আজকে আপনাদেরকে একটা কথা বলবো যে যার যার জায়গা থেকে যারা ভুক্তভোগী তাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে 338 জন প্রবাসী পরিবারের সদস্য, 2 জন করে হলেও তো 700 সদস্য, 700 সদস্য এসে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। এই সরকারের আমলে সোজা আঙ্গুলে ঘি উঠাতে পারবেন না, ঘি উঠাতে আঙ্গুল বাঁকা করতে হবে। আজকে আপনাদেরকে বলবো যে এই প্রবাসী যারা দেশের বাইরে আছে তাদেরকে বলবো, প্রবাসীদের অধিকার যে সংগঠন প্রবাসী অধিকার পরিষদের নেতৃত্বে আপনারা সংগঠিত হন। দেশে যেহেতু মানুষের উপরে হামলা খুন চালিয়ে তাদেরকে খুন শাসন করছে, প্রবাসীরা যেহেতু দেশের বাইরে দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, তাদেরকে একটা ভীতি দেখানোর জন্য, তাদেরকে জুজুর ভয় দেখানোর জন্য সরকার এই 338 প্রবাসীকে অন্যায়ভাবে জেলে রেখেছে। এই জুজুর ভয় দেখিয়েই সরকার 14 সালের পর থেকে এখন পর্যন্ত টিকে আছে। জুজুর ভয় আমাদের দেখিয়ে পারে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার গুন্ডা বাহিনী ছাত্রলীগ দিয়ে অসংখ্যবার হামলা করেছে, থেমে যায়নি, বারবার আহত হয়েছে, আবার রাজপথে উঠে দাঁড়িয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের আলোচিত সাংবাদিক ফটোগ্রাফার শহীদুল ইসলাম শাহবাগে একটা প্রদর্শনী করতে চাইলেন। সেখানে ওই কুখ্যাত কমিশনার 26 নম্বরের মানিক ভাই, যার নাম হচ্ছে হাস্যকার গান বাজার ভোটের সময়, সেই মানিক ভাই লোক বাহিনী শহীদুল আলমের কর্মসূচিতে বাধা দিয়েছে, কারণ সরকার করতে দিবে না। এই সমস্ত বারবার যদি মানুষের সামনে নিয়ে আসে, মানুষের রক্ত তো ঠিক থাকবে না, তখন গদির বিরুদ্ধে আন্দোলন করে তুলে করতে দেয়নি। আমাদের পিছনে ছাত্রলীগ লেলিয়ে দিয়েছে, তথাকথিত সংগঠন মুক্তিযোদ্ধা মঞ্চ লেলিয়ে দিয়েছে, আমাদেরকে থামাতে পারি। এখন যখন তাদের যেটা বলে যে প্যান্টটা খুলে গেছে, তাদের নগ্ন চেহারাটা যখন বের হয়ে এসেছে যে এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করছে, ছাত্রলীগ, যুবলীগ, ওই মুক্তিযোদ্ধা মঞ্চ, অঞ্চল মঞ্চ, তখন তারা ছাত্রলীগের নামটা আড়াল করতে, কারণ কলঙ্কিত হয়ে গেছে, কথা কাজ করতে করতে বন্ধ বেরোচ্ছে। আপনাকে খুন করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবাই খুন করেছে, বিশ্বজিৎ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনের সেঞ্চুরি করা মানিক, এই সমস্ত ভাবমূর্তি খুনের কারণে এখন ছাত্রলীগকে দিয়ে এই সমস্ত অঘটন ঘটাচ্ছে না, এখন লেলিয়ে দিচ্ছে বিভিন্ন আঞ্চলিক বাহিনী। মানিক বাহিনীকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থার্ড ক্লাস একটা শ্রেণীর লোক ওয়ার্ড কমিশনার মানিক কিভাবে প্রবেশ করে বিশ্ববিদ্যালয় অথরিটির অনুমতি ছাড়া, তাহলে বুঝেন থার্ড ক্লাসটা মিলে সব একাকার হয়ে গেছে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন আর ওয়ার্ড কাউন্সিলর বলেন। একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক শহীদুল আলম, তার কর্মসূচি বন্ধ করার জন্য এই সমস্ত নাটক করা হয়, যে সমস্ত নাটক আমাদেরকে বিভিন্ন সময় করা হচ্ছে। আজকে আমরা যে প্রতিবাদ করছি, সরকার তো অন্যান্য রাজনৈতিক দলকে থ্রেট মনে করে না, তারাই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, এই তরুণদেরকে একমাত্র এখন থ্রেট মনে করে। আমরা যেখানে কমিটি দিচ্ছি সেখানে সেই বিশ্বজিতের হত্যাকারীরা, আপনার ভারতের হত্যাকারীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুবাইরের হত্যাকারীদের উত্তরসূরিরা, দর্শনের সেঞ্চুরি মালিকের উত্তরসূরিরা আমার ভাই বোনদের হুমকি দিচ্ছে। আমরা একটা কথা বলতে চাই, ফের যদি
আমাদের গায়ে একটা আঘাত লাগে, তোমাদের গায়ে 5টা আঘাতের চিহ্ন আমরা অনেক সহ্য করেছি। আমি আমার ভাই বোনদেরকে বলছি, মরে যাই, মরে যাব, ওদেরকেও মেরে মারবো যারা যারা আমাদেরকে আঘাত করতে আসবে। আঘাতে আঘাতে আজকে পুরো শরীর জর্জরিত হয়ে গেছে। প্রত্যেকটি ছাত্ররা এখানে মার খেতে খেতে আজকে তাদের মাথা মুন্ড সব জায়গায় শুধু চিহ্নের দাগ। সুতরাং এজন্যই বলছি, মরতেছি যখন, মরতে যখন হবেই লড়াই করে মরতে হবে। যারা আঘাত করতে আসবে ওদেরকেও পাল্টা আঘাত করতে হবে। কাপুরুষের মতো 100 বছর বাঁচতে চাই না, বীর পুরুষের মতো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে 1 সপ্তাহ বাঁচতে পারলে 1 সপ্তাহে বাঁচবো। আজকে একা ঘুরে বেড়াচ্ছি। অনেকে বলছে যে আপনারা কয়েকজন ছাত্র নেতা শুধু নিরাপত্তা খেয়াল রাখবেন, লোকজন নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে। যদি মৃত্যু আল্লাহ লেখে থাকে, পৃথিবীর কারো শক্তি নাই সেই মৃত্যু দিয়ে। আর যদি আল্লাহ না চায়, কোন কুতুবের শক্তি নাই মারা। মৃত্যু নিয়ে আতঙ্ক নয়, জন্ম মৃত্যু আল্লাহ ঠিক করে দেয়। আল্লাহর উপর ভরসা রেখে নিজেদের বিবেক এবং নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে আজকে দেশ যে একটা ভয়াবহ দুঃশাসনের মধ্যে আছে, এই দুঃশাসন থেকে এই জাতিকে রক্ষা করার জন্য ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, সাংবাদিক, প্রবাসী সকলের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। তাহলে কেবলমাত্র আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমাদের পক্ষে অর্জন করা, বিনির্মাণ করা সম্ভব হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই গুটি কয়েক তরুণ যদি ঐক্যবদ্ধ থাকে এবং সারা দেশে যদি ছড়িয়ে যায়, এই তারুণ্যের বার্তা নিয়ে এদের হাতে আগামী বাংলাদেশের বিজয় রচিত হবে। স্লোগান হবে, মামলা ধরে মারো, টান ধরে মারো।